ধানের ক্ষেত। আর এই নয়ন মুগ্ধকর এই ধানের ক্ষেত দেখে নাকি দেবাদিদেব মহাদেব তিনিও ভুলে গিয়েছিলেন পার্বতীকে। তো পৃথিবীতে এই ধানের কিভাবে আগমন ঘটলো এবং সেই সঙ্গে শিব পার্বতীর এক মজাদার উপাখ্যান রয়েছে আমাদের কাছে আমাদের পুরাণে। তো আজকে সেই মজাদার গল্পটা আপনাদেরকে শোনাবো। চলুন শুরু করা যাক। প্রায় বাউন্ডুলে সহায় সম্বলহীন দরিদ্র উদাসী ভোলা মহেশ্বরকে নিয়ে গৌরীর সংসার। দারুণ দারিদ্র্যে দিন আর চলে না, দুবেলা দুমুঠো আহার জোটে না এমন অবস্থা। শিবের কোনো দিকে নজর নেই, কেবল দুটি ভিক্ষা জুটিয়ে আনেন আর গাঁজা ভাং খেয়ে মৌজ করে থাকেন। গৌরীর আর সইল না। তিনি একদিন শিবকে বললেন, এমন সঙ্গের মতো পড়ে না থেকে কিছু একটা কাজ করলে তো পারো। সদা প্রসন্ন শিব ঈষৎ হেসে বললেন, কাজ তো করছি, এই যে তোমার জন্যে ভিক্ষে জুটিয়ে আনছি দুবেলা, সে বুঝি কাজ নয়? এ কথা শুনে গৌরী ঝঙ্কার দিয়ে উঠলেন। তিনি বললেন, ছি ছি ছি, ভিক্ষেকে তুমি বলো কাজ? মরণ হয় না কেন আমার? কি কুক্ষণে যে তোমার গলায় আমি বৈচি ফুলের মালা দিয়েছিলাম, তার চেয়ে যে আমার মরণ ভালো ছিল। শিব মধুর হেসে বললেন, রাগ করো কেন গৌরী? মরণের কথা মুখেও এনো না। তোমার জন্যে হেন কাজ নেই যে আমি করতে পারি না। বলো তুমি কি করতে হবে? গৌরী শিবের আপাদমস্তক দেখে বললেন, গেঁজেলের কথায় বিশ্বাস কি? ওই এক ষাঁড়ে চেপে ভিক্ষে করছো আর গাঁজা ভাং খাচ্ছ। ঘরে হাঁড়ির কি হাল আমার আর সহ্য হয় না। শিব বললেন, প্রেয়সী প্রসন্ন হও, কি করতে হবে তাই বলো। গৌরী বললেন, চাষবাস করো না কেন? চাষ? বাহ, বেশ। শিব বেরিয়ে পড়লেন, সোজা গেলেন ইন্দ্রের কাছে। বললেন, আমাকে কিছু চাষ জমি পাট্টা দেবে ভাই? ইন্দ্র বললেন, নিশ্চয়ই দেব, কিন্তু চষবেটাকে? আমি। ইন্দ্র বিস্মিত হলেন, তবে শিবের কথায় অবিশ্বাসও করলেন না। পাগল দেবতা, কে জানে কি খেয়াল। তিনি বেশ অনেকখানি সুফলা জমি শিবের নামে লিখে দিলেন। এরপর শিব গেলেন কুবেরের কাছে। বললেন, ভাই কুবের, ইন্দ্র আমাকে দিয়েছেন চাষ জমির পাট্টা, তুমি আমাকে কিছু বীজ দেবে? কুবের বললেন, নিশ্চয়ই দেব, কিন্তু চষবে কে? আমি। কুবেরও বিস্মিত হলেন ইন্দ্রের মতো। তবে কিনা শিবের অসাধ্য কিছু নেই, হতে পারে তাঁরই মাধ্যমে কুবেরের বিষয় আশয় দ্বিগুণ হয়ে উঠল। তিনি বেছে বেছে সুস্বাস্থ্য শস্যবীজ দিলেন শিবকে। ভীম ছিলেন শিবের ভৃত্য। শিব তাকে বললেন, বৎস ভীম, ইন্দ্র আমাকে দিয়েছেন জমির পাট্টা, কুবের দিয়েছেন বীজ। ভীম বলল, ভগবান, কি করবেন আপনি এ দিয়ে? চাষ করব। তুমি কি যাবে আমার সঙ্গে? নিশ্চয়ই যাব, কিন্তু ভগবান, জানতে ইচ্ছে করে কেন আপনি হঠাৎ আবাদ করতে চাইছেন? শিব বললেন, পার্বতী আর ভিক্ষান্নে সুখী নন, তিনি চান আমি চাষাবাদে মন দিই, তা যাই চাষাবাদ করি গে। ভীমকে সঙ্গে নিয়ে শিব ধরায় নেমে এলেন, শুরু করে দিলেন চাষবাস। পাগল ঠাকুর যা নিয়ে মাতেন তাতেই চিত্ত সমর্পণ করেন। ভীমের সহায়তায় আকর্ষণ হল, বীজ বপন হল। কচি চারা গাছের নয়ন মোহন সবুজ আভা দেখে নিজেরই আর দৃষ্টি ফেরে না। চাষের কাজে এমন মেতে উঠলেন শিব, গৌরীর কথা ভুলেই গেলেন। গৌরী আর কি করেন? দিন যায় মাস যায়, শিব আর ফেরার নামটি করেন না। স্বামী বিরহে গৌরী কাতর। শেষে আর সহ্য করতে না পেরে মর্তে উঙানি মশা পাঠালেন। বলে দিলেন, উঙানি মশা ধরায় উড়ে যাও, হুলের জ্বালায় জলুক বুড়ো, ফুলিয়া উঠুক গাও। গৌরী বিনা কেমন চলে দেখব তখন বুড়োর, ঘরের পথ না ধরলে জ্বালব মুখে নুড়ো। তো মশা গিয়ে শিবের দেহ দংশন করতে লাগল। গৌরীকে মনেও পড়ল না। শিব সারা গায়ে ভস্যের ওপর বেশ করে তেল মেখে নিলেন। মশা আর তাঁকে কামড়াতে পারল না। গৌরী এবার ডাঁশ ও মাছি পাঠালেন। বললেন, ডাঁশ ডাঁশ ডাঁশ, মাছি মাছি মাছি, বুড়ো গেছেন চাষ করতে, বড় কষ্টে আছি, কামড়ে দিস তাঁকে, দেহের জ্বালা জোড়াতে, বুড়ো আমায় যদি ডাকে। তো মর্তে গিয়ে ডাঁশ মাছিও শিবকে কামড়াতে লাগল। শিব ভস্যের ওপর এবার ঘি লেপন করলেন। ডাঁশ মাছিও পালালো, কিন্তু ডাঁশের কামড়ে শিবের সর্বাঙ্গে ঘা হয়ে গেল। শিব তখন সারা গায়ে রসুন তেল মেখে সেরে উঠলেন। তবু গৌরীকে তাঁর মনে পড়ল না। গৌরী আবারও পাঠালেন মশক।
ধোঁয়া দিয়ে মশক তাড়ালেন শিব। গৌরী এরপর পাঠালেন জোঁক। শিব চুন ও লবণ দিয়ে জোঁক মেরে ফেললেন। কিছুতেই কিছু হয় না দেখে বাগদি-মেয়ের ছদ্মবেশ ধরে গৌরী নিজেই এলেন শিবের কুটিরে। ভীম বাগদি-মেয়েকে কিছুতেই থাকতে দেবে না কুটিরে। এ নিয়ে দুজনের মধ্যে তুমুল কলহ শুরু হলো। কিন্তু বাগদি-মেয়ে ছাড়বার পাত্রী নন। সে সোজা গিয়ে শিবের সামনে দাঁড়ালো। এদিকে বাগদি-মেয়ের অপরূপ সৌন্দর্য দেখে শিব মোহিত হলেন। ভীমকে বললেন, আহা, থাকতে চাইছে থাকুক না। কুটিরে তিনি থাকতে লাগলেন। ফাঁক পেয়ে শিব বাগদি-মেয়েকে নিজের মুগ্ধতার কথা জানিয়ে বসলেন। বললেন, চলো দুজনে ঘর বাঁধি। বাগদি-মেয়ে রাজি নয়। সে বলে, মরণ, ঘর বাঁধতে আমার বয়ে গেছে, আমি মাছ ধরব। শিব তখন তাড়াতাড়ি মাঠে জল সিঞ্চন করতে লাগলেন। বাগদি-মেয়ে জলে নেমে মাছ ধরতে লাগল। ভিজে বসনে তার যৌবন হয়ে উঠল মনোহর। শিবের আর তর্স হয় না। তিনি বললেন, ওগো, আমাকে আলিঙ্গন দাও। গৌরী বাগদি-মেয়ের মুখ দিয়ে বললেন, এই দিলাম। গায়ে বড্ড কাদা জল লেগেছে, ধুয়ে তারপর দিই। কাদা জল ধোবার ছল করে গৌরী সোজা কৈলাসে চলে গেলেন। শিব অপেক্ষা করে আছেন কখন বাগদি-মেয়ে গা ধুয়ে আসে। কিন্তু অনুপল পল দণ্ড চলে যায়, বাগদি-মেয়ে আর আসে না। শিব বুঝলেন বাগদি-মেয়ে তাঁকে ঠকিয়েছে। কামপীড়িত শিবের কি যেন মনে পড়ে পড়ে, কিন্তু পড়ছে না। অতৃপ্তিতে তাঁর হৃদয় ছেয়ে গেল। এদিকে শিব যে জমিতে চাষাবাদ করছিলেন সেই ক্ষেত ফসলে ভরে গেল। এমন ফসল ফলল, এর আগে কেউ কখনো দেখেনি এমন ফলন। আর তাই দেখে গৌরী কৈলাস হতে খানিকটা রেগে গিয়ে বললেন, আই ঔ, কি খেতি ঔ। তাঁর উচ্চারণের সঙ্গে সঙ্গে মুখ থেকে দুটি অগ্নিপিণ্ড বেরিয়ে এলো। ওই আগুন শিবের শস্যে আগুন লাগিয়ে দিল। শিব পিনাক ধারণ করে আগুন নেভালেন। অগ্নিপিণ্ড দুটি বলল, আমাদের বাঁচান, আমরা শিবানীর মুখ নিঃসৃত, আপনার সন্তান। শিবানীর নিষ্ঠিবন থেকে আমাদের জন্ম। শিব তখন একটি আগুনের পিণ্ডকে শস্যরূপে রূপান্তরিত করে দগ্ধ শস্যের মধ্যে পুরে দিলেন। অন্যটিকেও একইভাবে রসে পরিণত করে অদগ্ধ শস্যে পুরে দিলেন। আর তখন থেকেই জগতে এক নতুন শস্যের জন্ম হল, তার নাম ধান। শিব বললেন, অদগ্ধ ধান হল শালিধান, আমন ধান, আর দগ্ধ ধান হল আউশ ধান। এই দুরকম শস্যই পৃথিবীতে ফলবে। এ ধরিত্রী শস্য পেল, সঙ্গে শিবানী প্রেরিত মশা মাছি ডাঁশ যোগ প্রভৃতি যন্ত্রণা সমেত পেল। শস্য ক্ষেতের জন্য মারামারি, যুদ্ধ বিবাদ, রক্তপাতও পেল। কিন্তু ধানের এমন মহিমা, এই দুঃখ কষ্টের কথা কারো মনেই থাকল না। ইতিমধ্যে গৌরীর কথা শিবের মনে পড়ে গেছে। তিনি গৌরীকে দেখার জন্য ব্যস্ত হয়ে সকল শস্য ফেলে কৈলাসে ফিরে গেলেন। সেই থেকে হরগৌরী হল ধানের জনক জননী। তো বন্ধুরা, আজকের এই অবসরে পুরাণের আখ্যান অবলম্বনে তিলোত্তমা মজুমদারের রাজপাট উপন্যাস থেকে কিছুটা অংশ আপনাদেরকে শোনালাম।